This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে আমাদের। মুর্শিদাবাদের পরিস্থিতির দিকে নজর রয়েছে আদালতেরও, আর সেই কারণে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বহাল রাখলো হাইকোর্ট। আপত্তি নেই রাজ্য সরকারের। হ্যাঁ, বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি হয়েছিল যে বাহিনীকে কোথায় থাকতে দেওয়া হবে, কারণ স্কুলে পরীক্ষা রয়েছে, সেই স্কুলে পরীক্ষা চলাকালীন বাহিনীদের থাকা সম্ভব নয়। তবে ইতিমধ্যে আদালতের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে বাহিনীকে অন্যত্র রাখার ব্যবস্থা করুন, নির্দেশ আদালতে। তবে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এরকমই জানিয়ে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। আপত্তি নেই রাজ্য সরকারের। মানুষের জীবন রক্ষা করা আমাদের কর্তব্য, বাহিনী নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নেই বললেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও একটা সমস্যা দেখা দিয়েছিল যে বাহিনীকে কোথায় রাখা হবে, সেই বিষয়টাও স্পষ্ট করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে যে স্কুলে পরীক্ষা রয়েছে, বাহিনীকে অন্যত্র রাখার ব্যবস্থা করুন, নির্দেশ আদালতের। আমরা ঘর হারাদেরও বক্তব্য আপনাদের সামনে বারবার তুলে ধরেছি, কারণ তাদের মধ্যে একটা কোথাও আশঙ্কা, ভয় রয়েছে। তারা এখনই বিএসএফকে ছাড়তে নারাজ। তারা কোথাও একটা পার্মানেন্ট ক্যাম্পেরও আবেদন করেছেন, বেশ কিছু জায়গায় তারা দাবি রেখেছেন। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আমি জানতে চাইবো যে ঠিক কি বলা হলো আদালতের পক্ষ থেকে এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবীর সঙ্গে কি কথাবার্তা হলো। দেখো শর্মিষ্ঠা, প্রাথমিকভাবে এখনো পর্যন্ত অর্ডার লেখা হয়নি। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মৌখিক নির্দেশ দিয়েছেন, একই সঙ্গে কিছু পরামর্শও দেওয়া হয়েছে। আচ্ছা, এক, কেন্দ্রীয় বাহিনী আপাতত মোতায়েন থাকছে যতদিন না পর্যন্ত পরবর্তী শুনানি হয়। দুই হচ্ছে, আদালত মনে করছে এখানে জাতীয় এনএইচআরসি এবং রাজ্য এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এদের এক একজন প্রতিনিধি, তারা গোটা বিষয় সেটা নিয়ে একটা টিম তৈরি করা হবে এবং সেই টিম আপাতত পরিস্থিতি খতিয়ে দেবে। এবং প্রথম হচ্ছে, আজকে ডিভিশন বেঞ্চ সর্বতোভাবে পুনরুদ্ধার এবং রিহ্যাবিলিটেশন, যারা এখনো পর্যন্ত ঘর ছাড়া হয়েছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যাপারেই সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে আদালত এই ব্যাপারটা নিয়েই আতঙ্কিত, আশঙ্কাও প্রকাশ করছে যে আদতে তাদের ঘরে ফেরানো যাবে কিনা। যাদেরকে ঘরে ফেরানো যাচ্ছে এবং যারা মারা গেছেন তাদেরকে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় সেখানে সেটা একদম। শ্রাবন্তী, ভীষণ গুরুত্বপূর্ণ খবর তোমার কাছে। আমি এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আবারও পরে কথা বলবো। তবে এই মুহূর্তে এডিজি সাউথ বেঙ্গলের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এডিজি সাউথ বেঙ্গল। আমি সরাসরি তার বক্তব্য শুনবো। টিম একটা গঠন করা হয়েছে 11 সদস্যের এই সিটে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াকার রাজা, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ, যিনি গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে, জঙ্গিপুরে, বিশেষত শামশেরগঞ্জ থানায় ক্যাম্প করছেন। তদন্ত চলছে এবং আমরা প্রত্যেকটি কেসেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে জাফরাবাদে 12 তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতীর হামলায় নিহত হন। সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম দু-এক দিন আগে, কালু নাদাব এবং দিলদার নাদাব। গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফরাবাদে, যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। সেই শুলিপাড়ার বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি। এবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পেশ করা হবে যথাসময়ে এবং তাদের আমরা পুলিশি হেফাজতে নেব। একই সঙ্গে বলতে চাই, এই ঘটনার তদন্ত চলছে। এই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত তো চলছেই। বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বা পরোক্ষভাবে,
তাদের কাউকে ছাড়া হবে না, প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা, প্রত্যেককে আমরা ধরব, তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা কোর্টে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করব। এইটা গেল তদন্তের কথা। বাকি অনেকে হিংসার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র, তাদের মধ্যে 85 জন এখনও পর্যন্ত, আজকে সন্ধে আরও কিছু মানুষের ফিরে আসার কথা, 85 জন বাড়ি ফিরে এসেছেন। জেলা প্রশাসনের তরফে যারা চলে গিয়েছিলেন তাদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন, আপনাদের পুলিশ এসকর্ট দিয়ে নিয়ে আসা হবে এবং সুস্থভাবে নিরাপদে আগের মতো স্বাভাবিকভাবে তারা যাতে জীবনযাপন করতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের ক্যাম্প তো রয়েইছে, কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকার তার সংলগ্ন এলাকায়, এবং আমরা আশাবাদী আস্থা ফিরে এসছে এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন। যেরকম বলছিলাম, আজ সন্ধ্যের মধ্যেই আরও অনেকের ফিরে আসার কথা। সামগ্রিকভাবে যদি দেখি, শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। গত কয়েকদিনে 4 দিনে কোথাও কোনো অশান্তির বা অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। দোকানপাট, বাজারহাট এগুলো খুলে যাচ্ছে। সামগ্রিকভাবে দেখলে প্রায় 70% দোকানপাট, বাজার খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজ কাল পরশুর মধ্যে সম্পূর্ণ খুলে যাবে এবং সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে আবার শামশেরগঞ্জ ফিরে আসবে। আমার এইটুকুই বলার ছিল। এই যে নতুন যে গ্রেফতার হয়েছে সে কি ধুলিয়ান পুরসভার কেউ হয় বা তার সঙ্গে কোনো যোগাযোগ? কে? এই যে খুনের ঘটনা ইনজামুল হক, সেটা আমার সেই অ্যান্টিসিডেন্টসটা এক্ষুনি আমি জানি না, সেটা একটু ইনভেস্টিগেশনের পার্ট, সেটা তদন্ত করে তারপর বলতে পারবো। Sir, if you could say about the father and son duo murder and the present situation of Murshidabad. As I mentioned, the present situation in Jangipur is absolutely under control. There has not been any incidents of violence or any unpleasant incidents over the last 96 hours or so. Most of the shops that had down the shutters, they have resumed operations. The markets have started functioning, and as we speak, around 70% of the shops in Shamsherganj town area have resumed operations, and we are pretty hopeful the remaining shops and the marketplaces will also resume their operations in a day or two, and the situation will come back to absolute normalcy. That is the part of Jangipur. Regarding the murder case that took place in Jafarabad on 12th afternoon, where a father and son were brutally murdered by a group of miscreants, we had constituted a sit not only into this case, but a sit was constituted which was supposed to investigate and inquire into all the incidents of violence which took place on 11th and the subsequent couple of days. And that sit comprises 11 members headed by Shri Shayad Wakar Raza, who is DIG, Murshidabad range, who has been camping for the last 7-8 days in Shamsherganj and adjacent areas. And we had already arrested 2 people a couple of days back, Kalu Nadab and Dildar Nadab. And yesterday, the state STF has nabbed another person by the name Inzamul Haq, who happens to be a resident of Shudipara, which is adjacent to the place of occurrence. This Inzamul Haq has been arrested by the state STF, and preliminary investigation and interrogation reveals that he was not one of the main perpetrators of the crime, and he actually tried his best to disrupt the investigation by destroying and tampering the local CCTV connections so that the evidence is not available to the police. I reiterate, I had earlier also told, and let me take this opportunity to reiterate, that whoever directly or indirectly was associated with this murder will have everybody will submit an expeditious charge sheet and will ensure a quick conviction. Thank you. Shuti. বিএসএফ এর কোন ভূমিকার কথা বলছেন আমি জানি না, তবে এটা পরিষ্কার যে মানুষ যাতে বিএসএফ হোক, রাজ্য পুলিশ হোক, যাতে সবাই শান্তিতে নিরাপদে থাকতে পারেন, যাতে কোনো ধরনের আতঙ্কের ভয়ের বাতাবরণ না থাকে, সেই যৌথ লক্ষ্যেই আমাদের রাজ্য পুলিশ এবং বাহিনী কাজ করছে। সবাইকে সেন্সিটাইজ করা হয়েছে। নেক্সট, পরিবারকে রাজভবনে নিয়ে এসেছিলেন সুকান্ত মজুমদার, এবং তারা বলছেন তারা বাড়ি ফিরতে পারবেন না, এত আতঙ্ক রয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তারা যাবেন না, এবং রাজ্যপালের কাছে সেই সমস্ত অভিযোগ করেছে, এবং এমনও বলছে তাদের ধর্মান্তকরণ করার চেষ্টা হয়েছে।
এখন তারা এই অভিযোগটা করেছেন, প্রত্যেকটি অভিযোগই আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব এবং আমরা চেষ্টা করব, যেটা আগে বলেছি আমাদের একটাই লক্ষ্য থাকবে, প্রশাসনের তরফে সমস্ত আশ্বাসবাণী দেওয়া হয়েছে এবং সেই আশ্বাসে যে মানুষ ভরসা করছেন সেটার প্রমাণ হচ্ছে যে 85 জন ইতিমধ্যেই ফিরে এসেছেন। রোজই এই সংখ্যাটা বাড়ছে। আজকে সন্ধ্যেবেলা আরও কিছু মানুষের ফেরার কথা, যাদের মনে এখনও কিছু বিভ্রান্তি আতঙ্ক রয়েছে, সেইটা কাটিয়ে তোলাই প্রশাসনের কাজ, সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। সেই নির্দিষ্ট সংখ্যাটা এখন এক্ষুনি বলবো না, তবে সেটাও it's part of investigation. It's slightly early days to comment on that, but as you know, the 3 persons we have arrested so far, Kalu, Dildar and Zamul, all are locals. All belong to the adjacent areas. Very close proximity, just in the adjacent vicinity. Sir, they were part of the violence. Was it spontaneous or it was planned? Could you just tell us something about the motive? This is all part of the investigation. This is all part of the investigation. We are exploring all possible aspects of the case, how it happened, who had organized, whether it was organized, whether spontaneous. But again, I said it's slightly premature to comment on that. Was there a failure of police intelligence? Because, 2 days back also some incident happened in Murshidabad. That was a different incident at Umarpur, but whether it's an intelligence failure or not, that is also subject to probe. We'll explore all possible angles at how this could have been prevented, what was it, but I won't, it would be slightly off the cuff remark if I mentioned it right now. Action, please. সেটা নিয়ে আমি কি বলবো? রাজ্যপাল তিনি কনস্টিটিউশনাল হেড, তিনি কি করবেন সেটা তো তিনি ঠিক করবেন, এখানে তো আমার বলার কিছু নেই। সেটা সমস্ত দিকটাই আমরা খতিয়ে দেখছি, সমস্ত দিকটা এখনো পর্যন্ত নয়। सर, जो रिपोर्ट आ रही है सेंट्रल एजेंसीज की, जो बताया जा रहा है, जैसा कल सीएम ने भी कहा कि रामनवमी में हिंसा भड़काने की साजिश थी, तो वो वक्फ बोर्ड को लेकर ऐसा कुछ पुलिस से जांच में निकल कर आया? अभी तक नहीं। ব্যাকগ্রাউন্ড যেটুকু আপনাকে বললাম সেইটুকুই বলছি। উনি স্থানীয় বাসিন্দা, মিস্ত্রির কাজ করতেন, স্থানীয় বাসিন্দা, শুলিপাড়ার বাসিন্দা। হি ওয়াজ আ মেসন। এবং পাশের পাড়া জাফরাবাদে, যদি আপনারা অনেকে গিয়ে থাকেন, জাফরাবাদ থেকে শুলিপাড়ার দূরত্ব খুব বেশি নয়, কাছেই, পাড়ার ছেলে বলা যেতে পারে, পাশের পাড়া। अभी आपने कहा 3-4 दिन से मुर्शिदाबाद पूरी तरह से कंट्रोल में, शमशेरगंज सूखी, लेकिन कल धुलियान में भी एक घटना आई थी जहाँ पर आग देने की घटना का जिक्र किया गया। সেটা আমরা টুইটও করেছি, এসপিও বলেছেন। ওই ঘটনা আপনি যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন ওই ঘটনা কোনোভাবেই বাইরে থেকে আগুন লাগানো সম্ভব নয়। শাটার বন্ধ, একটা বিল্ডিংয়ের মধ্যে ঘর, বাইরে থেকে পিছন থেকে, সেটা মালিকও আমাদের কাছে জানিয়েছেন, ওটা অ্যাক্সিডেন্টাল ফায়ার, কোনো বাইরে থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। সেখানে স্থানীয় মানুষও সেটা বুঝে গেছেন। তাই আগুন একটা অ্যাক্সিডেন্টাল ফায়ার হতেই পারে, সেইটা নিয়ে ওটাকে অন্য কিছুর সঙ্গে সংযোগ করে দেওয়াটা, ওটা ইটস স্লাইটলি প্রিমেচিওর আর আনফেয়ার। কিছু সংবাদভাবে দেখানো হয়েছিল, আমরা বন্ধুদেরও বলে দিয়েছি। এসপি নিজে প্রেস ব্রিফ করেছেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা যখন একবারে নিশ্চিত হই যে এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার আফটার প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, তখন আমরা সেটা বলে দিয়েছি। সুতরাং ওটাকে অশান্তি ধরা যাবে না। ইউ আর রং। আশা করছি। সেটা আনুমানিক সংখ্যা রকমভাবে বলতে পারবো না, জেলা প্রশাসন সেটা দেখছে। ওটা আনুমানিক কোনো নির্দিষ্ট সংখ্যা আমার পক্ষে বলা এখানে ঠিক হবে না। তবে 85 জন ফিরে এসেছেন, রোজই সংখ্যাটা বাড়ছে। তাদেরকে পুলিশ এসকর্ট করে নিয়ে আসছে, তাদের যখন পৌঁছচ্ছেন তাদের রিলিফ মেটেরিয়াল দেওয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবে আবার যাতে তারা জীবনযাত্রা শুরু করতে পারেন তার জন্য যা প্রয়োজন, যেখানে যা প্রয়োজন, সমস্ত প্রশাসনের তরফ থেকে সরবরাহ করা হচ্ছে। থ্যাংক ইউ। না, Sir, there is one incident. এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের বক্তব্য শুনছিলাম। এখনো পর্যন্ত 274 জনকে গ্রেপ্তার করা যায়, আরো বেশ কিছু বক্তব্য। এরপরে খবরের দিকে যদি নজর রাখা যায়, মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন কিন্তু রাজ্যপাল সাড়া দিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ ফিরিয়ে আজই মুর্শিদাবাদ যাচ্ছেন সিবি আনন্দ বোস। কাল মুর্শিদাবাদে হিংসা বিধ্বস্ত এলাকায় যাবেন রাজ্যপাল। বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে যাচ্ছেন। ঘর ছাড়াদের সঙ্গে দেখা করার পর জানালেন রাজ্যপাল। Victims of Murshidabad, particularly women, they came and met me. They had a lot of tales of woe to narrate, which was certainly very heartrending. I am going to the field to see for myself the realities in the field. Only then I will be able to
make up my mind on the future course of action and give reports to whoever is concerned to implement things. I will certainly have an objective view about the matter. That is a request. That request of the Chief Minister will be taken in all its seriousness. I don't want to comment more on that. এদিকে এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আবেদন করেছিলেন রাজ্যপালের কাছে, শুনবো। এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা, সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে, তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনে যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। আর ত্রিপুরায় হয়েছে বলুন, ত্রিপুরায় যেতে, মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন, ত্রিপুরায় যেতে বলুন, আসামে যেতে বলুন। ত্রিপুরা তো আমাদের হাতে নেই, আসাম তো আমাদের হাতে নেই, মণিপুর তো আমাদের হাতে নেই, আর বর্ডারও আমাদের হাতে নেই, প্লিজ রিমেম্বার। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই না যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু তার আবেদন ফিরে দিয়ে আজই যাচ্ছেন সিবি আনন্দ বোস, স্পষ্ট করে দিয়েছেন তিনি। অর্থাৎ রাজ্যপাল সংঘাত আবারও চরমে বোঝাই যাচ্ছে। তবে এর আগে মুর্শিদাবাদে ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে সুকান্ত মজুমদার গিয়েছিলেন, তখন মুখ্যমন্ত্রীর এই আবেদনের প্রেক্ষিতে কি বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি, শুনব। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন, এবং উনি কালকে যাবেন, উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন, এবং তার সাথে সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল, যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে, সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন। বাংলার এই পরিস্থিতি, বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য যে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন, তাতে তার সফলতার জন্য তাকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আমরা মাননীয় গভর্নরকে বলেছি প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন, সেটা সংবিধান কি পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। উনি কালকে যান ওখানে, আমরা এটা চাইছি, এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে যান। এদিকে আজ রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। হিংসায় ক্ষতিগ্রস্তদের দাবি তাদের বাড়ি দোকান তৈরি করে দিতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারের একজনকে স্থায়ী সরকারি চাকরিরও দাবি করেছেন তারা। পাশাপাশি মুর্শিদাবাদে হিংসায় ক্ষতিগ্রস্তদের দাবি পুলিশের ওপর ভরসা নেই, হিংসা বিধ্বস্ত এলাকায় থাকুক বিএসএফ এর জন্য এলাকায় স্থায়ী শিবির তৈরি করতে যাতে রাজ্য সরকার সচেষ্ট হয়, কেন্দ্রের কাছে লিখিত আবেদন করে সেই দাবিও করেছেন মুর্শিদাবাদে হিংসায় ক্ষতিগ্রস্তরা। বিএসএফ বর্ডার দেখে, আর এই যে যারা দাঙ্গা করেছে তারা কি বর্ডারের ওই পার থেকে এসেছিল নাকি? আর উনি তাহলে কি দেখেন? সব থেকে বড় প্রশ্ন, উনি কি শুধু ভাইপো দেখেন আর ভাইপোর বাড়িঘর দেখেন? এদের সবার বাড়িঘর তৈরি করে দিতে হবে, বাড়ি দোকান তৈরি করে দিতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে পরিবার পিছু। আমরা এই দাবিগুলো রেখেছি, এবং সব থেকে বড় কথা সেখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করতে হবে যাতে এদের সুরক্ষিত হয়। সংশোধিত ওয়াকফ আইনে এখনই কোনো হস্তক্ষেপ নয়। নতুন আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে জবাব দিতে কেন্দ্রকে 7 দিন সময় দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের। 7 দিনের মধ্যে সংক্ষিপ্ত জবাব দেবে কেন্দ্র। পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডে কোনো নিয়োগ হবে না জানিয়ে দিলেন সলিসিটর জেনারেল। মে মাসের শুরুতে পরবর্তী শুনানি রয়েছে।